বরিশাল ভোলায় তিনজন উপদেষ্টা গিয়েছিলেন, আপনারা ইতিমধ্যেই জানেন। ফয়জুল কবির বিদ্যুৎ উপদেষ্টা, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান শুভ এবং বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন। তারা সেখানে গিয়েছিলেন, জনগণের সাথে কথা বলেছেন এবং আপনারা জানেন যে শেখ হাসিনার সরকার বরিশাল থেকে ভোলার জন্য একটি সেতু নির্মাণ করেছিল এবং এই সেতুটি নির্মাণ হয়ে গেলে বাংলাদেশের 64টা জেলা সবাই মানে অল কানেক্টেড হয়ে যাবে বাই রোড। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেতু ছিল, কিন্তু এই তিনজন উপদেষ্টা গিয়ে সেখানে উপস্থিত জনতাকে বলেছে যে তারা এই সেতুর কাজ এখনই শুরু করবে না, এটি বোধহয় খুব তাড়াতাড়ি শুরু হওয়ার কথা ছিল, কিংবা আওয়ামী লীগ থাকলে হয়তো এটা দিনে শুরু হয়েও যেত। যাই হোক, তারা এই কাজটি এখন শুরু করবে না। এবং কেন করবে না তারা বলেছে, তারা এই সেতুটার ডিজাইনটা আবার নতুন করে করবে। অর্থাৎ শেখ হাসিনার সরকার কিন্তু এই ডিজাইনটা করে ফেলেছিল এবং আপনাদের মনে আছে কিনা এটা তখন আমরা অনেকেই দেখেছিলাম। যাই হোক, সেই ডিজাইনটা তারা বাতিল করেছে এবং নতুন করে ডিজাইন করবে। কেন নতুন করে ডিজাইন করবে? তারা বলেছে যে এই সেতুর আগে যে ডিজাইনটা করা হয়েছিল সেই ডিজাইনটা এমন ভাবে করা হয়েছিল যেন শেখ হাসিনার সরকার এই সেতুর কাজ করতে গিয়ে প্রচুর টাকা লুটপাট করতে পারে। যেই মুহূর্তে তারা বলেছে যে এই সেতুর ডিজাইনটা এমন ভাবে করা হয়েছিল যাতে শেখ হাসিনার সরকার লুটপাট করতে পারে, ঠিক সেই মুহূর্তে উপস্থিত জনতা একেবারে বিক্ষোভে ফেটে পড়ে এবং তখনই শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি এবং কেউ একজন চিৎকার করে ওঠে ধর। এই ধর শব্দের ফলে দেখা যায় যে সেখানে উপস্থিত জনতা উপদেষ্টাদের দিকে ধেয়ে আসে। তখন কোনো মতে উপস্থিত যারা ছিল পুলিশ টুলিশ তারা কোনো মতে তিনজন উপদেষ্টাকে রক্ষা করেছে। সেখানে র্যাবকে খবর দেওয়া হচ্ছে, সেনাবাহিনীকে খবর দেওয়া হচ্ছে, তো তারা এসে পরিস্থিতি কোনো মতে সামলিয়েছে। কিন্তু এই তিন উপদেষ্টা আর তখন বাই রোডে ঢাকায় ফেরার সাহস পাননি এবং তখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সবার প্রিয় হাবা হাসমত, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি ঢাকা থেকে হেলিকপ্টার পাঠিয়েছেন। সেই হেলিকপ্টারে করে এই তিন উপদেষ্টা ভোলা থেকে পালিয়েছেন। এদিকে পুরো বাংলাদেশ খুব উত্তেজনায় ভুগছে যে একটি সফল লকডাউনের পরে, যে লকডাউনটি মূলত আমরা আওয়ামী লীগের লোকজনদের যতটা রাস্তায় দেখেছি তার চেয়ে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেই লকডাউন নজিরবিহীনভাবে সফল হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় আগামীকাল এবং পরশুদিন আওয়ামী লীগের পক্ষ থেকে কমপ্লিট শাটডাউন ডাকা হয়েছে। কমপ্লিট শাটডাউন মানে একদম সারা দেশ থমকে থাকবে, অবরুদ্ধ বলা যায়। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে এই কমপ্লিট শাটডাউন আন্দোলনটি সম্পূর্ণ অহিংস হবে। তাদের সবাইকে বলা হয়েছে তারা যেন কোনোভাবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে কোনো রকমের সংঘর্ষে না জড়ায়, অর্থাৎ পুলিশ, র্যাব, আর্মি। এবং বলা হয়েছে সাধারণ জনগণের যেন কোনো রকমের ক্ষতি না হয়, জনগণের গায়ে যেন ফুলের টোকাটাও না পড়ে, এরকম একটা শান্তিপূর্ণ অনুরোধ এবং নির্দেশ নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে আপনারা জানেন যে গত লকডাউনের সময় প্রায় 4,500 অস্ত্রধারীকে অস্ত্র সহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ছাদে গলিতে গলিতে মোতায়েন করেছিল এই শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এবং এইটা একটি বিদেশি সংস্থার বিদেশি গোয়েন্দা সংস্থা এটা পিক করেছিল এবং তারা রিটেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছে। এবং এটি নিয়ে কিন্তু বাংলাদেশকে নিয়ে যেসব বিদেশি ভাবেন, যেসব বিদেশি রাষ্ট্র ভাবেন, তারা কিন্তু সবাই এটা ইনফর্মড হয়েছেন এবং সবাই এর নিন্দা জানিয়েছেন যে একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে কেন এরকম সশস্ত্র প্রস্তুতি থাকবে প্রতিরোধ করবার জন্য। এবং এটা নিয়ে কিন্তু আসিফ মাহমুদের উপরে অনেকেই অনেক উপদেষ্টাও বেশ বিব্রত বোধ করেছেন। কিন্তু ডক্টর ইউনূস আপনাদের আমি বলেছি যে হি ডাজন্ট লিসেন টু এনিওয়ান, প্রচন্ড গড়। সে আসিফকে সরকারি কোষাগার থেকে 28 কোটি টাকা দিয়েছে এই লকডাউন ঠেকানোর জন্য। এই লকডাউনে 2 দিনে আসিফ আবারও চেষ্টা করবে তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে বাধা দেওয়ার এবং এর জন্য সরকারি 28 কোটি টাকা তাকে ইউনূস দিয়েছে। এবং এই 28 কোটি টাকা লেনদেন হয়েছে ব্যাংকিং চ্যানেলে, যে কারণে আসিফ মাহমুদের ব্যাংকিং চ্যানেল যদি ব্যাংক অ্যাকাউন্ট যদি এখন চেক করা যায় তাহলে এই অস্বাভাবিক লেনদেনটা ধরা পড়বে। এখন যেভাবে বাংলাদেশের মানুষ ডক্টর ইউনূসের চলে যাওয়ার জন্য অপেক্ষা করছে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটি জনমত গড়ে উঠেছে এবং আওয়ামী লীগের পক্ষে যে নিরঙ্কুশ সমর্থন আমরা লক্ষ্য করছি, তাতে আশা করি কাল এবং পরশুদিন শান্তিপূর্ণভাবে সারা বাংলাদেশে একটি কমপ্লিট শাটডাউন
পালিত হবে, এবং এটি বাধা দিতে যদি আসিফ বাহিনী কোনো কারণে মাঠে নামে তাহলে তারা তাদের 15 মাসের রাজনীতির একটা বড় ভুল করবে। কারণ আসিফ মাহমুদের সশস্ত্র বাহিনী রাস্তায় নামলে কোত্থেকে যে এর প্রতিরোধ হবে সেটা আমি বলবো না, কিন্তু হাদির ভাষায় বলতে হয় যে সাওয়া মা ভেঙে দিতে পারে, এরকম ঘটনাও ঘটতে পারে। এদিকে ছোট্ট একটা ঘটনা, এটা নিয়ে আমার বলতে রুচিতে বাধে, কিন্তু বলতেই হয়। এই যে এবি পার্টি সাধারণ সম্পাদক একটা মানে বেয়াদব ব্যারিস্টার ফুয়াদ, টাকলা ফুয়াদ বলে যাকে চেনে, সে সম্প্রতি গতকাল বা পরশুদিন কক্সবাজারে গিয়েছিল। তার সেখানে সেই যে রুমে ছিল সেখানে একজন তরুণী সেখানে ঢুকেছিল, এবং সেই হোটেলের বেয়ারা ভেন্টিলেটরের ওখানে একটা মোবাইল ক্যামেরায় ভিডিও অন করে রেখেছিল, এবং পরে দেখা গেছে যে টাকলা ফুয়াদের আপত্তিকর ভিডিও রেকর্ড হয়ে গেছে সেই মোবাইলে, এবং পরবর্তীতে সেই হোটেল বয় সেটি স্থানীয় একটি ছাত্র সংগঠনের নেতাকে দিলে সেই ছাত্র নেতা এটি তাৎক্ষণিকভাবে ভাইরাল করে দেয়, এবং যে মুহূর্তে এই ভিডিওটা একটি গোয়েন্দা সংস্থার কাছে এসেছে তারা একেবারে হাতে তালি বাজিয়ে এটাকে ক্রমশ, মানে এটা একদম গোয়েন্দা সংস্থা প্যাট্রোনাইজ করে এটাকে ভাইরাল করছে। এখন দেখি আমাদের ফুয়াদ মিয়া কি বলে। আমি প্রথমে ভেবেছিলাম এটা বোধহয় এআই দিয়ে একটা, মানে এখন তো ক্যারেক্টার অ্যাসাসিন করা একটা চলছে, কিন্তু পরে দেখলাম না, এটা কক্সবাজারের কলাতলির একটা হোটেলের রিয়েল ঘটনা। এই হলো টাকলা ফুয়াদ, যারা ধর্মের নামে কপালে দাগ ফালায় দিচ্ছে নামাজ পড়তে পড়তে, আবার ক্যান্টনমেন্ট উড়ায় দিচ্ছে, আবার শেখ হাসিনা তো কোনো মানুষই না, বাংলাদেশের স্বাধীনতা মানে না। এইবার দেখা যাক বাংলার মানুষ এই টাকলা ফুয়াদকে নিয়ে কি করে। আর ছোট্ট আরেকটা বিষয়, যে আপনারা খেয়াল করেছেন যে শেখ হাসিনার আন্তর্জাতিক মিডিয়া একের পর এক কিন্তু সাক্ষাৎকার ছাপিয়ে যাচ্ছেন, এবং সম্প্রতি তার সাক্ষাৎকারে যেটা উঠে এসেছে, তিনি খুব স্পষ্ট করে চ্যানেল 16-এর একটি সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের এই রেজিম চেঞ্জের সাথে আমেরিকার কোনো সম্পর্ক নেই। এবং এই সাক্ষাৎকারটি তিনি সেদিন দিয়েছেন, যার আগের দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর অ্যান্ড মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠক হয়েছে। এটা নিয়ে আমি পরে একটা সম্ভবত আলাদা এপিসোড করব, কিন্তু হঠাৎ করে শেখ হাসিনার এই যে স্টেটমেন্ট, এই রেজিম চেঞ্জের সাথে আমেরিকার যুক্ত ছিল না, এইখানে আপনাদের কাছে কি মনে হয়? শেখ হাসিনাকে কি মার্কিনিরা আবার ক্ষমতায় ফিরিয়ে আনছে? এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলবো। এই প্রসঙ্গটি শুনে আপনারা হয়তো অনেকে অবাক হচ্ছেন, আশ্চর্য হচ্ছেন, কারণ আমি বাস্তবতা বর্জিত কথা বলছি। হয়তো সামনাসামনি দেখা যাচ্ছে যে এই মুহূর্তে শেখ হাসিনা, আওয়ামী লীগ, ক্ষমতা, এগুলো তো বহু দূরের বিষয় সাদা চোখে যদি দেখেন। কারণ আওয়ামী লীগ এই মুহূর্তে নিষিদ্ধ, প্রচলিত নিষিদ্ধ সিস্টেমটা যদি থাকে, তাহলে আসন্ন ফেব্রুয়ারির প্রথমার্ধে যে জাতীয় সংসদ নির্বাচনটি হতে যাচ্ছে, সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করবার কোনো সুযোগ নেই। গতকালকেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ব্রিটিশ মন্ত্রীকে বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার 3 দিন পরে এই অবৈধ দখলদার ইউনূস সরকারের অধীনস্থ আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী 17 নভেম্বর মানবতা বিরোধী অপরাধে রায় ঘোষণা করবে। এবং এই রায়টি কি হবে এটি সুস্পষ্ট আগে থেকে নির্ধারিত, বলাই যায় যে মৃত্যুদণ্ডের রায় বা ফাঁসির রায় ঘোষিত হবে। সেই শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে, বা মার্কিনিরা শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে। অবাক না বিষয়গুলো? আওয়ামী লীগেরই তো অংশগ্রহণ করবার সুযোগ নেই, আবার শেখ হাসিনা কোথা থেকে আসে, এরকম অনেকে ভাবছেন। কিন্তু খেলা, নানা রকম খেলা, রাজনীতিতে, কূটনীতিতে খেলা কিন্তু চলছে। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, শুরু হলো রয়টার্স, এএফপি, ইন্ডিপেন্ডেন্ট দিয়ে 3টি খুব প্রেস্টিজিয়াস গণমাধ্যম দিয়ে শেখ হাসিনার বিশ্ব মিডিয়া জয় করা। এরপর থেকে ভারতীয় গণমাধ্যমে প্রতিদিন একাধিক 2, 4, 5টা গণমাধ্যমে প্রতিদিন সাক্ষাৎকার বের হচ্ছে শেখ হাসিনার। কোন সাক্ষাৎকারে আপনি কি শুনেছেন, বা একটু চেক করে দেখুন যে কোন সাক্ষাৎকারে শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রকে তার ক্ষমতাচ্যুতির পেছনে আর কোনো দোষারোপ করছেন না? হঠাৎ করে সুর পাল্টে গেল কেন? গতকালকে বিশেষ করে CNN নিউজ 18, ভারতের একটি গণমাধ্যম, ইন্টারন্যাশনাল CNN এর নেটওয়ার্ক ভুক্ত গণমাধ্যম, সেই গণমাধ্যমে ভারতে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সাক্ষাৎকার দিয়েছেন এবং সাক্ষাৎকার দিয়ে আরো জোরালোভাবে বলেছেন এই বিষয়টি যে মার্কিন যুক্তরাষ্ট্রের আমার ক্ষমতাচ্যুতির সাথে কোনো সম্পর্ক নেই। অথচ আপনারা জানেন যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন কিংবা ক্ষমতাচ্যুতির পরেও বা মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেকবার কাঠগড়ায় নিয়েছেন। শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সদস্যরা, শেখ হাসিনার দল আওয়ামী লীগের নেতারা বিভিন্ন সময়ে কাঠগড়ায় নিয়েছেন। কিন্তু হঠাৎ করে সুরবদল কেন? রাজনৈতিক বিশ্লেষকরা, কূটনৈতিক বিশ্লেষকদের মনে এই প্রশ্নটা দোলা দিচ্ছে। ক্ষমতাচ্যুতির প্রায় 15 মাস পর এসে তিনি বলছেন যে তাদের পতনের পেছনে আমেরিকা বা পশ্চিমা কোনো শক্তির সরাসরি ভূমিকা ছিল বলে তিনি মনে করেন না। অথচ আমি খানিক আগে যেটি বলছিলাম, গত বছরের জুলাই অভ্যুত্থানে পতনের পর থেকেই শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী ও দলীয় নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রকে দোষারোপ করে আসছিলেন। নিজেদের বিশ্বাসের ও প্রচারিত সব ষড়যন্ত্র তত্ত্বকে উড়িয়ে দিয়ে শেখ হাসিনা এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের ভালো এবং স্থিতিশীল সম্পর্ক রয়েছে, তাই ওয়াশিংটন বা অন্য কোনো বিদেশি শক্তি বাংলাদেশের রাজনৈতিক বিষয়াদিতে সরাসরি জড়িত এমন দাবি বিশ্বাস করার কোনো কারণ নেই। সিএনএন নিউজ 18কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা আরও বলেন, তিনি স্বীকার করেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস পশ্চিমা বিশ্বে প্রভাবশালী অনেক ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছেন। তিনি পশ্চিমা বিশ্বে প্রভাবশালী শ্রেণীর প্রশংসা অর্জন করেছিলেন। শেখ হাসিনার মতে তারা ডক্টর ইউনূসের প্রশংসনীয় অর্থনৈতিক ভাবমূর্তিকে ভুলভাবে গণতান্ত্রিক যোগ্যতা হিসেবে দেখেছেন। ক্ষমতা থেকে উৎখাত হওয়া আওয়ামী লীগের প্রধান আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছিলেন। শেখ হাসিনা বলেন, যদি পশ্চিমারা মনে করে ইউনূস তাদের বন্ধু, তারা প্রতারিত হচ্ছেন। অথচ শেখ হাসিনায় তার সরকার পতনের পরপরই আগস্টে ভারতের ইকোনমিক টাইমস তাকে উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে তিনি বলেন যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, কারণ তারা বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায়। জুলাই সহিংসতা শেখ হাসিনার পতন ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও প্রায় 15 মাস ধরে শেখ হাসিনার অনুসারীরা ষড়যন্ত্র তত্ত্বই বিশ্বাস এবং প্রচার করে আসছিল। এমনকি সবশেষ এই যে সেদিন গত 8 নভেম্বর রাশিয়ান সংবাদ মাধ্যম RTA কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা সরকারের তরুণ মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও একই ষড়যন্ত্র তত্ত্ব হাজির করেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠান USAID ও ক্লিন্টন পরিবার জড়িত। অথচ শেখ হাসিনা সাম্প্রতিক সময় কোনো সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রকে কাঠগড়ায় দাঁড় করাননি। এমনকি CNN নিউজ 18 সাক্ষাৎকারে ডাইরেক্ট বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত থাকার কোনো কারণ নেই বা ভাববার কোনো অবকাশ নেই। কূটনীতি বা ডিপ্লোমেসি কি এটি? এতদিন যেটি বলে এসছে সেটি হঠাৎ করে উল্টে গেল কেন? হ্যাঁ, শেখ হাসিনার কূটনীতিটা এখানে। মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো জড়িত আছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু নন স্টেট অ্যাক্টর, ক্লিন্টন ফাউন্ডেশন কিংবা ডিপ স্টেট, জর্জ সরোস, এগুলো তো রাষ্ট্র বহির্ভূত প্রতিষ্ঠান। তারা যদি জড়িত থাকে সেটা তো শেখ হাসিনা কূটনৈতিক কারণে বলবেন না, সেটি যাই হোক না কেন। শেখ হাসিনা এটিও বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে এসেছিলেন। আমি প্রশ্ন করছি যে শেখ হাসিনার পতনের পেছনে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা ব্যাপকভাবে প্রচারিত আছে, কিন্তু হঠাৎ করে শেখ হাসিনা নিজে বলেছেন, তার নেতারা বলেছেন, তার মন্ত্রীরা বলেছেন, কিন্তু হঠাৎ করে গতকালকের সাক্ষাৎকারে একদম সোজা কথা বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে, এটি ভাববার কোনো কারণ নেই। কিংবা সাম্প্রতিক সময়ে কোনো সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেননি যে আমাকে মার্কিন যুক্তরাষ্ট্র পতন ঘটিয়েছে। তাহলে কি ভেতরে ভেতরে রাজনীতির আড়ালে কিছু হচ্ছে? কিছু গন্ধ কি পাওয়া যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে আবারও শেখ হাসিনাকে আবারও চিন্তা করছেন? আর যার দরুন শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রকে, বিশেষ করে সরকারকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করাতে চাইছেন না, এমনটা কি? অনেক কিছু হতে পারে, কারণ রাজনীতির পেছনে রাজনীতি আছে, রাজনীতির পেছনে অনেক খেলা চলছে, ইতিমধ্যে চলমান।
বাংলাদেশ পরিস্থিতি কি হবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো পর্যন্ত বলবার অবস্থায় আসেনি যে আসলে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা, কিংবা নির্বাচন ইউনূস করবে কিনা, কিংবা তত্ত্বাবধায়ক সরকার আসবে কিনা, কিংবা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন কিনা, কিংবা আওয়ামী লীগ দল হিসেবে নির্বাচনে অংশ নিতে পারছেন কিনা। আজকে এই 14ই নভেম্বরে বসে এ কথা বলা একদম অসম্ভব, কিন্তু এমনটাও হতে পারে আপনি 16ই নভেম্বরে বসে এই কথাও কিন্তু বলতে পারেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসছে, শেখ হাসিনা নির্বাচন করছে, কিংবা শেখ হাসিনার সাজা হচ্ছে না, বা ইত্যাদি এটসেট্রা বিভিন্ন কিছু হতে পারে। কাজে খেলা চলমান, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক খেলা কিন্তু চলমান। এই খেলার শেষ কোথায় এগুলো দেখতে হলে আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই অপেক্ষা করছি এবং দেখছি। সবচেয়ে উল্লেখযোগ্য যে হঠাৎ করে শেখ হাসিনা ও মার্কিন যুক্তরাষ্ট্রকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন না, এই বিষয়টা আমি আবারও রিপিট করছি, এজন্যই খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এবং গতকালকে CNN নিউজ 18 এর সাক্ষাৎকারে ডাইরেক্ট কি বলে বসলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ভালো ও স্থিতিশীল সম্পর্ক রয়েছে, তাই ওয়াশিংটন বা অন্য কোনো বিদেশি শক্তি বাংলাদেশের রাজনৈতিক বিষয়াদিতে সরাসরি জড়িত এমন দাবি বিশ্বাস করার কোনো কারণ নেই। বুঝে নিন, রাজনৈতিক কূটনৈতিক খেলাটা কোন মাত্রায় চলছে, কোন দিকে চলছে, এগুলো বুঝতে হলে আমাদের আরো দেখতে হবে, অপেক্ষা করতে হবে। খেলা বহু বাকি আছে। বাংলাদেশ এই মুহূর্তে মনে হচ্ছে যে বাংলাদেশ শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে, আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। আওয়ামী লীগ যে ফিরবে, গতকাল 13 তারিখের লকডাউন বাংলাদেশের জনগণ বুঝিয়ে দিয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে চাইছে। আওয়ামী লীগ শক্তি সামর্থ্য প্রদর্শন করতে না পারলেও বা না করলেও জনগণ কিন্তু চাইছে। জনগণের প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটও যে তৈরি হয়ে গেছে, এগুলো তারই আলামত। প্রতিদিন একাধিক গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যম, ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। আজকেও বিবিসিতে শেখ হাসিনার সাক্ষাৎকার বেরিয়েছে এবং সেই সাক্ষাৎকারে তিনি এই যে মানবতা বিরোধী যে অপরাধে অভিযুক্ত করা হচ্ছে, এই অভিযোগ তিনি অস্বীকার করেছেন এবং তিনি এটিও বলেছেন যে এটি একটা সাজানো গোছানো পূর্ব নির্ধারিত। কাজেই এ কথা যদি বলে শেষ করি যে মার্কিন যুক্তরাষ্ট্রকে আবারও শেখ হাসিনাকেই ক্ষমতায় আনতে চাইছেন কিনা, বাংলাদেশের প্রেক্ষাপট রচিত হয়ে গেছে। আবার অন্যদিকে শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো না কোনো কারণে প্রয়োজনীয় মনে করছেন কিনা, যে শেখ হাসিনাকে দিয়েই এই প্রয়োজনটা মেটানো সম্ভব। যদি তাই হয় তাহলে রাজনীতিতে ভিন্ন প্রেক্ষাপট রচিত হবে। আমরা সেই প্রেক্ষাপটের অপেক্ষায় রয়েছি। এই সরকারের দালাল যারা, তারা আবার আমাদেরকে ফ্যাসিবাদের দালাল বানিয়ে দিচ্ছে। যেমন আমি আপনাকে বলতে পারি, এগুলো তো রেকর্ডেড। শুধুমাত্র বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে শোক জানিয়ে স্ট্যাটাস দেওয়ার কারণে অনেক সিনিয়র সাংবাদিক, তারকা, চিত্র তারকা, ক্রীড়া জগতের অনেকের সাথে আমাদেরকেও, তার মধ্যে আমার নামও ছিল, প্রথমে বানিয়ে দেওয়া হলো। এর আগে বলা হলো ফ্যাসিস্টের দোষর, তারপরে বানানো হলো কালচারাল ফ্যাসিস্ট। হ্যাঁ, শুধুমাত্র বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে শোক প্রকাশ করার কারণে বা শ্রদ্ধা নিবেদনের কারণে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে কালচারাল ফ্যাসিস্ট বানানো হলো। তো প্রথমে ফ্যাসিস্টের দোষর, এরপরে কালচারাল ফ্যাসিস্ট, এরপরে সন্ত্রাসী, সরকার উৎখাতের ষড়যন্ত্রকারী হিসেবে আমাদেরকে আখ্যায়িত করা হলো, অভিযুক্ত করা হলো। এবং একজন লিখেছেন এখানে আপনার, যে আপনি 4-5 দিন আগে লাইভ প্রোগ্রামে আপনি আশঙ্কা করেছিলেন আপনাকে যেকোনো সময় গ্রেপ্তার হতে পারে, ঠিক তার 5-6 দিনের মধ্যে আপনাকে গ্রেপ্তার করা হবে। জি, এরকম আশঙ্কা আমি করছিলাম। আমার মতো আরো অনেকেই করছেন, নিশ্চয়ই করেছেন, এখনো অনেকে করছেন, এবং সাধারণ মানুষ তাদেরকে নিয়ে উদ্বিগ্ন। এটা তো লুকোচুরি কিছু নেই। আচ্ছা, এখন আমরা ওইদিকে একটু যাই, যে জীবনটা একেবারেই জানি না। আপনাকে জেলে নেওয়া হলো, ওই দিন থেকে একটু শুনি। ওই দিন থেকে মামাবাড়ি ছিলাম। মামাবাড়িতে আদর আপ্যায়ন কেমন হয় তত জানি না। মামাবাড়ি কোন মামাবাড়ি? কাশিমপুর না কোনটা? কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হলো। ওখানে 21 দিন থাকার পরে পরবর্তীতে কাশিমপুর কারাগারে প্রেরণ করা হলো। যে কারাগারে দেওয়া হলো সেটাকে বলা হয়, মানে এটা আনঅফিসিয়ালি ওটা পানিশমেন্ট জেল,
নামে ডাকা হয়। কাশিমপুর 1, 2, 3, 4 তো কাশিমপুর একটা হচ্ছে পানিশমেন্ট জেল, মানে ওখানে খুবই কড়াকড়ি, যার যে জিনিসের প্রয়োজন নেই সেটাই ইম্পোজ করা হয়, এই জন্য ওটাকে বলা হয় পানিশমেন্ট জেল। তো কেরানীগঞ্জ থেকে কাশিমপুর, এবং আমার তো মনে হয় এখন তিল ধারণের জায়গা নেই কারাগারের ওয়ার্ড গুলোতে, সেল গুলোতে যেভাবে আটক করা হচ্ছে। আর জেলের অভিজ্ঞতা আমার সবার যাওয়া উচিত একবার করে। প্রথম দিন কয়টার সময় পৌঁছেন জেলে? আমাদেরকে আদালত থেকে যখন কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হলো, সব ধরনের প্রসিডিউর মেনটেন করে আদালত কেরানীগঞ্জ জেলে প্রবেশ করলাম সম্ভবত বিকাল 4টা, 4:30 দিকে কেরানীগঞ্জে, যেহেতু 10টার সময় আদালতে তোলা হয়েছিল। তারপরে সবকিছু মেনটেন করে কারাগারে প্রবেশ করলাম 4টা, 4:30 দিকে। এরপর তো থালাবাটি কম্বল, জেলখানার সম্বল, একটা করে কম্বল বুঝিয়ে দেওয়া হলো, একটা করে বালিশ বুঝিয়ে দেওয়া হলো। আর ওখানে যারা আছেন অধিকাংশই নিরীহ মানুষ, যাদেরকে বিভিন্ন মামলায় আটকে দেওয়া হয়েছে, যারা রাজনীতির সঙ্গেও জড়িত না, কোনোভাবে জড়িত না, কোনোভাবে, দায়িত্ব নিয়ে বলছি আমি, কোনোভাবে না। এরকম অনেক কাহিনী আছে, কত কাহিনী শুনবেন। ব্যবসায়ীদের ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, নিরীহ মানুষকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। কি বলা যায়, টার্গেট থাকে তো প্রতি থানায় যে এতজনকে অ্যারেস্ট করা হবে, এটা তো ওপেন সিক্রেট, সবাই জানি আমরা যে আজকে অমুক থানাকে এত অ্যারেস্ট দেখাতে হবে। তো সবজি বিক্রেতা রাস্তা থেকে তুলে নিয়ে আসা হচ্ছে, জামিন করাতে পারছে না, জামিন হচ্ছে না। যার 3 শতক 1 শতক জমি আছে, সে সম্পদ সেটাও বিক্রি করতে হচ্ছে। মানে এগুলো প্রথম আপনাদের যেখানে নেওয়া হলো, আপনারা সবাই কি একসাথে ছিলেন? যাদেরকে একসাথে ছিলেন না, একসাথে ছিলাম না। ওখানে যেমন আমাদের 16 জনকে তো নেওয়া হলো, ওখানে ভাগ ভাগ করে দেওয়া হয়েছিল আর কি। ওখানে কয়েকটা ভবন আছে, মানে সে শাপলা একটা ভবন, শাপলা নাম পড়ে বনফুল ভবন, আমাকে রাখা হলো বনফুল ভবনে 3-9 সেল নম্বর 3-9। আবার দেখা যাচ্ছে আরো কয়েকজনকে ওই ভবনে দেওয়া হলো। আবার লতিফ সিদ্দিকী সাহেব, তাকে ডিভিশন দেওয়া হলো, তাকে আলাদা ভবনে নিয়ে যাওয়া হলো, সাবেক মন্ত্রী হিসেবে তিনি ডিভিশন পেলেন। আবার আরো অনেককে শাপলা ভবনে দেওয়া হলো, অন্য ভবনে দেওয়া হলো, এইভাবে ভাগ বাটোয়ারা করে বিভিন্ন জায়গায় দেওয়া হলো। আপনাকে ডিভিশন দেওয়া হলো না? আমি তো আর তেমন কেউ নই যে আমাকে ডিভিশন দেওয়া হবে। সাংবাদিক তো বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে সাংবাদিক তো এমন কোন চরিত্র না তাকে ডিভিশন দিতে হবে। নিশ্চয় না, নিশ্চয় না, ছাপোষা সাংবাদিক পালন করার। এই যে কয়েকজন একসাথে অ্যারেস্ট হলেন, তাদের কেউ কি ছিলেন আপনার সাথে? হ্যাঁ, ছিলেন। ওই ভবনেই ছিলেন, অন্য সেলে ছিলেন, দেখা সাক্ষাৎ হতো। মানে আপনার ছেলে ছিলেন না? আমার ছেলে আমি বাদে আমার যারা মানে মামলার অন্য যারা আসামি, তাদের মধ্যে কেউ ছিল না, অন্য মামলার আসামিরা ছিল। আমাদের রুমে আমরা এখানে 4 জন ছিলাম। সেলটা তো ছোট। মেঝেতে থাকতেন না? অবভিয়াসলি মেঝেতে। এখানে তোরা বক্স কাট দেওয়া হবে না। 4 জন তো 4 জন এত ছোট সেলের কথা আমি শুনি নাই, কিন্তু বড় সেল যা আমার একটা অভিজ্ঞতা আছে, অনেক বড় সেল থাকে সেটা। 4 জন তো খুব ছোট সেল সেটা। হ্যাঁ, মানে কেরানীগঞ্জ সেলটা, এখানে সম্ভবত শেখ হাসিনা এই কারাগারটি বানিয়ে গিয়েছিলেন। আমরা তো আর কোনো দলের না, হয়তো তার দলের এখন যারা কারাভোগ করছেন সম্ভবত তাদের জন্যই বানিয়ে দিয়ে গেছেন। আমি একটু মজা করে বলছি আর কি। এই কারাগারটা একটু উন্নত, কেরানীগঞ্জ কারাগারটা। ওখানে মোটামুটি সেল সিস্টেম, ওয়ার্ডও আছে খুব কম,
আবার দেখা যাচ্ছে যে পরবর্তীতে কাশিমপুর কারাগার যেখানে নিয়ে যাওয়া হলো, ওখানে আবার ওয়ার্ড বেশি, এক এক ওয়ার্ডে। আমি যখন প্রথম যাই সেখানে তখন পার্থক্য তো সেটা। হ্যাঁ, ওয়ার্ডে দেখা যাচ্ছে 1500। টয়লেট তো ভেতরেই, টয়লেটটা তো ভেতরেই, ভেতরে ভেতরে 100-150 মানুষের জন্য 2টো টয়লেট। তো আর বললাম তো যে 3 ধরনের জায়গা এখানে নেই। এখন তো কাশিমপুর কারাগারে তো মানে ওই দিন কি রাতের খাবারটা কি ছিল ওই দিন? রাতের খাবার সম্বন্ধে জানতে চাচ্ছেন? খাবার মনে করেন সকালে লাল আটা রুটি, আর হয়তো সবজি। দুপুরে হয়তো দুপুরে রাতের জন্য সব ফ্রাই করা থাকে, সে মুরগির ফ্রাই, একটু সাইজ মুরগির মাংস অথবা মাছ, সে তেলাপিয়া হোক কিংবা পাঙাশ হোক, তার এক টুকরো মাছ, এগুলো ফ্রাই করার কারণও আছে। কারণ ওই যে রান্না করে ঝোল ভেঙে যাবে তো ফ্রাই করে ডিস্ট্রিবিউশনের সমস্যা, এটা সত্য কথা। তো ওই যে এক টুকরো মাছ আর ভাত, সাথে ডাল, দুপুর এবং রাত্রে এই সিস্টেম। আর সকালে তো রুটি আর সবজি। এখন কেউ কেউ ফাইলের খাবার, এগুলোকে বলে ফাইলের খাবার, অর্থাৎ ফাইলে বসিয়ে টানা 4 ফাইল করে সব বন্ধুরা বসে, তখন তাদের সামনে এগুলো দিয়ে দেওয়া হয়, অর্থাৎ ছটাই খাবার। আবার অনেকে আছেন যে খাবার কিনে খেতে পারেন, ওর মধ্যে ক্যান্টিন সিস্টেম আছে। ক্যান্টিন মানে তাই বলে এই নয় যে টেবিল চেয়ার আছে সেখানে বসে আমি কিনে খাচ্ছি, সেল সিস্টেম। সেলে আপনি টোকেন টাকা দিচ্ছেন, টোকেন দিচ্ছেন, টাকা তো না, ওখানে পিসি বলে, এক একজনের নামে অ্যাকাউন্ট থাকে, এটা অনেক আগে থেকে হয়ে আসছে। অ্যাকাউন্ট থাকে, ওই অ্যাকাউন্টে আপনার পরিবারের সদস্য বা আমার পরিবারের সদস্যরা টাকা দিয়ে আসছেন, সেই অ্যাকাউন্ট থেকে আপনি খাবার কিনে খেতে পারছেন। হয়তো মুরগির মাংস রয়েছে, মাছ রয়েছে, ডিম রয়েছে, সবজি রয়েছে, সবার তো কিনে খাওয়ার সাধ্য থাকে না। মানে আপনি কি এই খাবারই খেতেন না কিনে খাবার চেষ্টা করতেন? আমি কিনে খাওয়ার চেষ্টা করতাম। কোন রাজবন্দি ছিল আপনার সাথে, রাজনৈতিক কারণে বন্দি আপনার ওই সেলে? হ্যাঁ, কাশিমপুর কারাগারে যেই ভবনটিতে আমি ছিলাম, ওটা রাজনৈতিক, ওটার নামই হচ্ছে যে সন্ত্রাস বিরোধী আইনে যারা আটক হবে তাদেরকে সব ওই ভবনে দেওয়া হবে, সব সন্ত্রাসী গুলো একসাথে। ফরচুনেটলি অথবা আনফরচুনেটলি ওই ভবনের নাম কিন্তু যমুনা। আমি কি কারণে বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। তো যমুনাতে আমরা যারা থাকতাম তারা সবাই সন্ত্রাস বিরোধী, সবাই বলতে 95-8% সন্ত্রাস বিরোধী আইনে যারা আটক হয়েছে বা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় যারা আটক হয়েছে তাদেরকে রাখা হতো। আর যেহেতু রাজনৈতিক মামলা, রাজনৈতিক মামলায় আমি তো এর আগে বলেছি যারা আটক হচ্ছেন তারা যে সবাই রাজনীতি করে এসেছেন, তারা সবাই আওয়ামী লীগ করে বা মিছিল করতে গিয়ে ধরা খাচ্ছেন, নিশ্চয়ই এমন নয়। ফাঁসিয়ে দেওয়া হচ্ছে অনেকে, আমাদের সাধারণ মানুষ, তাদেরকে আনা হচ্ছে। শুধু ভাই বললে এটা সারা রাত বলা যাবে না। আমাকে অনেকে বলেছেন যারা জেলের অভিজ্ঞ সাম্প্রতিকারী, রাতে নাকি মশার প্রতি এত বেশি, রাতে ঘুমাতে পারে না, দিনে ঘুমানোর চেষ্টা করতে। সত্য কথা। এবং কেরানীগঞ্জে তো আমার যিনি রুমমেট ছিলেন, এক ভদ্রলোক ছিলেন, ইবাদ নাম করে, তিনি একজন ব্যবসায়ী, তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। চাঁদা দাবি করা হয়েছিল তার কাছ থেকে আমি যেটা শুনেছি, চাঁদা না দেওয়াতে তাকে হত্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। তো উনি যেমন আমাকে গল্প করেছিলেন, ভাই আপনার কপাল ভালো, না গরম না শীতের মধ্যে আসছেন। তো এই যে শীত শুরু হয়ে গেছে, তো কপাল আবারও ভালো যে আমি শীত শুরু হওয়ার আগে চলে আসছি, আসতে পেরেছি হয়তো কোনোভাবে উপরওয়ালার দয়ায়। তো এই সময় নাকি এই পরিমাণ মশা, যে 3 তলাতে যে রুমে ছিলাম, হাত দিয়ে মারলে মোটামুটি 4-5টা মশা হাতের মধ্যে চলে আসে, এই পরিমাণ মশা। মোট কতদিন ছিলেন আপনি জেলে?
আমি 2 মাস 17 দিন। মানে সময় কাটাতেন কিভাবে, কি চিন্তা করেন? খুব মানে কোশ্চেনটা খুবই কি বলবো, খুবই গুরুত্বপূর্ণ। অনেকের কাছে হয়তো না সময় কাটা, আমার সময় কাটানোটা ছিল হয়তো আমি একটু নামাজ কালাম পড়ি, সেগুলো পড়তাম। কোরআন শরীফটা ভুলে গিয়েছিলাম, কোরআন শরীফটা ওখানে অনেকে আছে বন্ধুদের মধ্যে যারা বেশ কোনো কোনো জায়গায় ইমামতি করতেন বা কোরআনে হাফেজ, তাদের কাছে একটু তালিম নিলাম। এটা একটা অ্যাচিভমেন্ট, এটা শিখেছি, থ্যাঙ্কস গড এটা বলতে হবে আর কি। আর ওখানে টিভি আছে, সবচেয়ে জনপ্রিয় যে চ্যানেল বাংলাদেশের বিটিভি শুধু দেখা যায়, আর টি স্পোর্টস খেলাধুলা চ্যানেলটা এই আর কি। আর পত্রিকা ঢোকে, দুর্দান্ত জনপ্রিয় পত্রিকা আমার দেশ, দুর্দান্ত জনপ্রিয় পত্রিকা। মানে ওখানে তো চুজ করার কোনো অপশন নেই, 2টো পত্রিকা ঢোকে, 3টে পত্রিকা ঢোকে, আমার দেশ, যুগান্তর এবং ইত্তেফাক। যা যা পছন্দ সবাই তো রাখে না, হয়তো কোনো কোনো শ্রেণী রাখছে, নিয়ে আবার শেয়ার করে ভাগাভাগি করে পড়া হয়। তো এই আর কি। আর সময় কাটানো, খেলাধুলার ব্যবস্থা আছে, অনেকে খেলাধুলা করেন সব জায়গায়। কেরানীগঞ্জে ছিল, আবার এখানে কাশিমপুরও আছে, তবে পরিসরটা কোথাও ছোট কোথাও বড়। কেরানীগঞ্জে তো মানে খুবই, আমি বলবো যে এটা ব্যবস্থা এখনো পর্যন্ত মোটামুটি ভালো আছে, মোটামুটি খুব বেশি ওয়েল ফার্নিশড বা ওয়েল ডিজাইন বা রাজকীয় স্টাইল চলছে আমি সেটা বলছি না। মানে কারাগার যা বলতে যা বোঝায় তার মধ্যে নতুন কারাগার হিসেবে কেরানীগঞ্জটা মোটামুটি ভালো। মানে যদি কম্পেয়ার করা যায় কাশিমপুর এবং কেরানীগঞ্জের সাথে, তো কেরানীগঞ্জ রিসোর্ট আর কাশিমপুর। আর আমার সময় কাটানোটা আসলে মানুষের গল্পগুলো শুনতাম, এত গল্প। আমি একটু আগে বলছিলাম, হয়তো কথা শেষ করতে পারিনি, প্রত্যেক পুরুষেরই অন্তত মহিলা না হোক, প্রত্যেক পুরুষের একবার জেলে যাওয়া উচিত অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য হলেও। আপনি বিস্তর অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন, মানে মানুষের আহাজারিটা জানতে পারবেন, হাহাকারটা জানতে পারবেন, কি দুর্দশার মধ্যে মানুষ আছে, কি মিথ্যা অপবাদ নিয়ে মানুষ আসছে। আমি বলছি না নিশ্চয়ই যারা শুধুমাত্র নিরাপরাধ তারাই জেলে যাচ্ছে, আছে অবশ্যই যারা অপরাধ করেছে, দুর্ধর্ষ অপরাধ করে তারা তো আছেনই, কিন্তু প্রত্যেক মানুষের জীবনে তো একটা উপন্যাস, সেই উপন্যাসগুলো সম্বন্ধে ভালো করে জানা যায়। আর একটা আশঙ্কা, একটা আতঙ্ক তো ছিলই, কবে ছাড়া পাবো, কবে পরিবার পরিজনের সন্তানের কাছে, স্ত্রীর কাছে ফিরে যেতে পারবো, আদৌ পারবো কিনা, এরকম একটা আশঙ্কা তো আছে। এবং আমি জানিয়ে রাখি, আমি এর উপর আলাদা একটা কন্টেন্টই করব। মানুষের যে আহাজারি, 1 শতক 3 শতক জমি যারা আছে, তিনি জমি জমা বিক্রি করে জামিন করাতে পারছে, মানে জামিন হতে পারছে না, কিন্তু লয়ারের ফিসটা তো দেওয়া লাগছে, যে প্রসিডিউর লাগে সেই প্রসিডিউর পারপাস তো খরচ করা লাগছে। আবার যাদের জামিন হচ্ছে তাদেরকে আবার নতুন নতুন মামলায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অনেকে এমন অবস্থা আছে, জামিন না থাক, জামিন করাবো না, খামাখা টাকা পয়সা খরচ করে লাভ কি, জামিন করাবো না, যে কয় মাস যায় যাক। এখন আমি একটা মামলা পেছনে 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা খরচ করে জামিন হলো, হয়তো আরেকটা মামলা চলে আসে, তাহলে কি হলো, ওই মামলায় ওই টাকাটা আমার গছে গেল। আবার নতুন মামলায় যেটা এলো সেটাতে আমাকে টাকা পয়সা খরচ করে জামিন, হয়তো যদি মেলে ভালো কথা, জামিন হলে আবার একটা মামলা আসছে। ভৌতিক বিষয়। গায়েবী মামলা যেমন আওয়ামী লীগ আমলে হয়েছে, যেমন গায়েবী মামলা হয়েছে, এটা যেমন সত্য কথা, নিরাপদ মানুষ জেল কেটেছে, ওই সৌদি আরবে বা ডেনমার্কে বা আপনার দেশে রয়েছে, তার নামে মামলা হয়েছে, সত্যি কথা। কিন্তু আওয়ামী লীগ আমলে এটা সত্য কথা, জামিন পেয়েছে মানুষ, জামিন পেয়েছে 1.5 মাস 2 মাস মাথায়, অনেকে নামে শত শত মামলাও হয়েছে, জামিনটা তো মিলেছে, ফান্ডামেন্টাল রাইটস জামিনটা।
কিন্তু এখন তো মানুষ জামিন পাচ্ছে না। অতএব এরকম অনেকে আছে যাদের জামিন হচ্ছে, ওই যে বললাম যে একটা পর একটা মামলা আসছে, তারা জামিন করানো বাদ দিয়ে দিয়েছে। যাই হোক, মানে যাই হোক থাকি, খামাখার জামিন করিয়ে লাভ কি, এই অবস্থা। ফজল ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? সাউন্ড বলে একটা সমস্যা হচ্ছে ইন্টারনেটে। জি, একটু প্রবলেম। আপনি এই যে কার্জনের সাথে কখনো যোগাযোগ হয়েছে এই সময়টায়? উনি অ্যাজ এ প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি, উনি রিভিশন প্রাপ্ত হয়েছেন। উনি আলাদা ভবনে ছিলেন। আটক হওয়ার পর থেকে তার সাথে আমার দেখা হয়নি, কথা হয়নি। আটক সাংবাদিক শাকিল টাকিল ওদের সাথে যোগাযোগ হয়েছে? না, পুরো হাই সিকিউরিটি সেলে আছেন, হাই সিকিউরিটি কারাগার কাশিমপুর 1, 2, 3, 4। তো আমি ছিলাম কাশিমপুর কারাগার 1-এ। ওনার সঙ্গে হাই সিকিউরিটি কারাগার মানে আপনার চেয়ে বড় সন্ত্রাসী কিন্তু তারা, কিন্তু হয়তো